কিছু ট্রিভিয়া কোয়েশ্চেন দিয়ে শুরু করি। বাংলাদেশ সব মিলিয়ে কটা টেস্ট খেলেছে এখনো পর্যন্ত? উত্তরটা হচ্ছে ১৫২টা টেস্ট। এবং এই ১৫২ টেস্টে বাংলাদেশ জিততে পেরেছে ২৩টা ম্যাচ, ড্র করেছে ১৮টা ম্যাচ এবং হেরেছে এখনো পর্যন্ত ১১১টা ম্যাচ। নতুন টেস্ট সাইকেলের সামনে কেন এই পরিসংখ্যানগুলো নিয়ে আসছি তার কারণটা হচ্ছে বাংলাদেশ এই যে ১৫২টা ম্যাচ খেলেছে তার মধ্যে সর্বোচ্চ সংখ্যক টেস্ট ম্যাচ যে দলটার সঙ্গে খেলেছে সেই শ্রীলঙ্কার সঙ্গেই বাংলাদেশ সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলের তাদের প্রথম যাত্রাটা শুরু করতে যাচ্ছে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলার মধ্য দিয়ে। তো এই দুটো টেস্ট ম্যাচ নিয়ে এখনো পর্যন্ত বেশ খানিকটা আলোড়ন সৃষ্টি হয়েছে। শ্রীলঙ্কা মোটামুটি হাইপ করছে একটু এই সিরিজটাকে এবং বলছে যে বাংলাদেশের বিরুদ্ধে তাদের যেই টেস্ট এটা নাকি দুটো টাইটানের মধ্যে একটা বিরাট বড় লড়াইয়ের একটা আভাস তারা নাকি পাচ্ছে। এবং প্রথম যে টেস্টটা অনুষ্ঠিত হবে সেটা অনুষ্ঠিত হবে গলে। গলের যে পরিসংখ্যান সেটাও বলতে পারি আপনাদেরকে, সেটা হচ্ছে গলে কিন্তু মাত্র ৪৮টা টেস্টে প্রায় ১,০০০-এর উপরে উইকেট তুলেছেন স্পিনাররা শুধু। এবং এই পরিসংখ্যানটাই যথেষ্ট বোঝার জন্য যে গলে গেলে যে কোনো দল টেস্ট ক্রিকেটে অন্তত যখন খেলতে নামে তখন কিন্তু এক গাদা স্পিনারদের দিয়ে তাদের ম্যাচটা জেতানোর চেষ্টা করতে হয়। পুরোনো সময় কি সেই একই রকম পরিস্থিতি ছিল গলে? আরো কিছু পরিসংখ্যান আসছে চোখের সামনে এবং সেটা বাংলাদেশ সংক্রান্ত। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ যেই একটা ইনিংস টোটাল ৬৩৮ রানের, সেটা কোথায় এসেছিল জানেন? গলেই এসেছিল। ২০১৩-তে বাংলাদেশ যখন শ্রীলঙ্কা সফরে গিয়েছে সেইখানে গিয়ে প্রথম টেস্টে গলে অনুষ্ঠিত হওয়া সেই টেস্টটাতে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৬৩৮ রান করে, যেটা এখনো পর্যন্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর। এবং সেই স্কোরটা করার পেছনে মোহাম্মদ আশরাফুলের ১৯০ সেটা তো ছিলই এবং সে একই ইনিংসে প্রথমবারের মতো যে কোনো একজন বাংলাদেশির হয়ে টেস্ট ক্রিকেটে ২০০ রানের মাইল ফলকটা ছুঁয়ে ফেলেন মুশফিকুর রহিম। ২০০ রান তিনি করেছিলেন সেই ম্যাচটা এবং বাংলাদেশ সেই ম্যাচটা দিন শেষে ড্র করে ফিরে আসে। গলে যখন বাংলাদেশ দ্বিতীয়বার খেলতে যায় ২০১৭-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে, সেই ম্যাচটা অবশ্য তারা ২০০-র অধিক রানে হেরে যায়। তবে সেই ম্যাচটাতেও দেখা গিয়েছে স্পিনারদের একটা আলাদা আধিক্য ছিল। এবং এই দুটো টেস্টের মধ্যে কিছু খেলোয়াড় রয়েছেন যারা দুটো টেস্টই খেলেছেন এর আগে। তাদের মধ্যে একজন মুশফিকুর রহিম, ২০১৩-২০১৭ দুই সফরে তিনি দলের সঙ্গে ছিলেন, টেস্ট ম্যাচগুলো খেলেছেন গলে। এবং মমিনুল হক আরো একজন। সুতরাং বাংলাদেশের ব্যাটিং অর্ডারের সবচেয়ে পরীক্ষিত দুই ব্যাটার তারা কিন্তু এর আগে গলে খেলার অপরচুনিটি পেয়েছিলেন বা সেখানে খেলার অভিজ্ঞতা তাদের রয়েছে। ২০১৩-তে আরো একজন খেলেছিলেন গলে যিনি এবারের বাংলাদেশ স্কোয়াডটাতে রয়েছেন, তিনি হচ্ছেন এনামুল হক বিজয়। দিন শেষে তিনি গল টেস্টের জন্য প্রথম একাদশে জায়গা পাবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন থাকলেও বিজয়ের এই এক্সপিরিয়েন্সটা হয়তো বাংলাদেশের গল টেস্টে কাজে লাগতে পারে। এবারে চলে আসি মেন টু ওয়াচ, অর্থাৎ এই পরিস্থিতিতে কাদের উপর নজর রাখতে হবে। বাংলাদেশের দিকে যদি তাকাই সেখানে একজনের উপর আসলে চোখ সরানো যাচ্ছেই না। তার রিসেন্ট ফর্ম খুব একটা ভালো নয়, তবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সংখ্যক টেস্ট ম্যাচ যিনি খেলেছেন তিনি হচ্ছেন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের গলের রেকর্ড খুবই ভালো। যেটা বলছিলাম এর আগে ২০১৩ এবং ১৭-তে তিনি এই মাঠেই খেলেছেন এবং খুব প্রিয় তার মাঠটা, বোঝাই যাচ্ছে তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ২০০ রান তিনি এই মাঠেই করেছিলেন এবং ৩ ইনিংস মিলিয়ে তার রানটা ৩০০-র উপরে এবং অ্যাভারেজটা যদি ধরি ১০৫ রান, অর্থাৎ ১০৫ করে গড়ে তিনি রান করছেন এই মাঠটাতে। সুতরাং মুশফিকুর রহিমের চেয়ে ওপরে আমি মনে হয় না আর কাউকে রাখতে পারবো বাংলাদেশের পক্ষে যারা এই টেস্ট ম্যাচে যাদের উপরে আসলে বাংলাদেশ অনেক বেশি নির্ভর করবে। মমিনুল হকের কথা বলা যেতে পারে যিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা দারুণ রেকর্ড রেখেছেন টেস্টে, যেহেতু সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ বাংলাদেশ শ্রীলঙ্কার সাথেই খেলেছে। মমিনুল হকেরও আসলে টেস্ট ম্যাচ খেলার সংখ্যা শ্রীলঙ্কার বিরুদ্ধে সেখানেও বেশি, তবে রানও করেছেন সবচেয়ে বেশি। একাধিক সেঞ্চুরি রয়েছে তার শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং বিগত সময় যখন শ্রীলঙ্কা গত বছর বাংলাদেশে খেলতে এসেছিল সেখানেও কিন্তু মমিনুল হক তিনি বেশ ভালো পারফর্ম করেছেন দুটো টেস্ট ম্যাচ মিলিয়ে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় বাংলাদেশের প্লেয়ার্স টু ওয়াচ যদি বলি, দুজন খেলোয়াড়ের দিকে চোখ রাখতে হবে ব্যাটিং এর দিক থেকে। একজন হচ্ছেন মুশফিকুর রহিম, একজন হচ্ছেন মমিনুল হক। আরো কিছু মজার পরিসংখ্যান আছে। গলের উইকেটটা কেমন হতে পারে আমরা কিন্তু বলেই দিয়েছিলাম যে স্পিনাররা সেখানে প্রচুর এফেক্টিভ থাকেন। গত ৫টা ম্যাচ যে হয়েছে গলে সেখানে ৫টা ম্যাচের রেজাল্ট এসেছে এবং সেই ৫ ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা দুটো টেস্ট ম্যাচ জিতেছে এবং হেরেছে তারা ৩টা টেস্ট ম্যাচ। ৩ টেস্ট ম্যাচের মধ্যে একটা পাকিস্তানের বিরুদ্ধে ছাড়াও সর্বশেষ যখন জানুয়ারি ফেব্রুয়ারিতে খেলা হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ, সেখানে গলে দুটো ম্যাচ হয়েছিল এবং সেই দুটো ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে শ্রীলঙ্কা হেরেছিল, যার মধ্যে একটা ম্যাচে আবার ইনিংস ব্যবধানে হেরেছে। এখন প্রশ্নটা রাখতে পারেন যে আসলে এই জায়গায় এফেক্টিভ কারা হবেন। আমি তো ব্যাটারদের কথা বলছি যারা প্লেয়ার্স টু ওয়াচ, তবে মূল যে কাজটা করবেন প্রতিপক্ষের ২০টা উইকেট ফেলা, সেই ২০ উইকেট ফেলার দায়িত্ব কিন্তু রয়েছে বোলারদের এবং গলে যখন খেলা হয় তখন মূলত স্পিনারদের উপরে এই দায়িত্বটা বর্তে যায়।
স্পিনারদের দিকে আলাদা চোখ থাকবে ডেফিনেটলি, এবং এই স্পিনারদের দিকে তাকালে আমরা গত 5 ম্যাচের যদি পরিসংখ্যান দেখি, এই মাঠেই খেলা যেখানে হয়েছে টেস্ট ক্রিকেট, সেখানে আমরা দেখব সর্বোচ্চ 2টো করে পেসার রাখা হয়েছে এবং বাদবাকি সবাই স্পিনার, অর্থাৎ 2 পেসারের বেশি কোনো দলই রাখেনি গত 5টা ম্যাচে, শ্রীলঙ্কা দলের হোক কিংবা প্রতিপক্ষের হোক। একদম যদি গত সিরিজটাতে যাই, গলে অনুষ্ঠিত হওয়া অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মধ্যে 2টো টেস্ট যেটা বলছিলাম, সেই 2টো টেস্ট ম্যাচেই অস্ট্রেলিয়া মাত্র একজন পেসার মিচেল স্টার্ককে খেলেছিল এবং শ্রীলঙ্কা মাত্র একজন পেসারকে খেলিয়েছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে বেশ কিছু স্পিনারদের পারফরমেন্স আমরা হয়তো দেখবো, এমন হতে পারে নতুন বলে আমরা স্পিনারদের দিয়ে শুরু করানো হচ্ছে, এরকমও দেখতে পারি গলে। দেখা যাক শেষ পর্যন্ত কোন দলের স্পিনাররা আসলে ডমিনেট করতে পারে এই জায়গাটা। এবং বাংলাদেশের মিরপুরকে বলা হয় স্পিনারদের স্বর্গরাজ্য, সেখানেও অনেক সময় আমরা দেখি যে এক পেসার নিয়ে খেলানো হয়। তবে গলেও যখন খেলা হচ্ছে টেস্ট ক্রিকেট, সেখানেও কিন্তু এক পেসার নিয়েই অনেক দল নামে, স্বাগতিক দল নিজেরাও নামে। সুতরাং আমি কিন্তু খুব একটা অবাক হব না যদি একটা স্পিনের খেলা হয়, এবং এই দুই দলের মধ্যে যেই দলের ব্যাটাররা আসলে স্পিনকে বেটার কন্টেন্ট করতে পারবেন তাদের পক্ষেই জয়ের সম্ভাবনাটা বেড়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি দুই দলের প্রবাবল 11 নিয়ে কথা বলবো, আশা করি সেই ভিডিওটাও দেখবেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে, ভালো থাকবেন সবাই।